হ্যালো স্টুডেন্ট, এক্সাম গ্র্যাভিটিতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমরা কেমিস্ট্রির প্রথম যে চ্যাপ্টারটা স্টার্ট করেছি তার নাম হচ্ছে ম্যাটার, যেটাকে বাংলায় বলা হয় পদার্থ। আমরা আগের দিন পার্ট 1 কমপ্লিট করেছি। আশা করি তোমরা বাড়িতে খুব ভালো করে সেটা রিভিশন দিয়েছো। আজকে আমরা পার্ট 2 পড়বো, ঠিক আছে? একদম ডিটেলসে পড়বো, চেষ্টা করব এই পার্টেই এই পুরো চ্যাপ্টারটাকে কমপ্লিট করার। যদি না হয় নেক্সট দিন আরেকটা ক্লাস আসবে, ঠিক আছে? কারণ আমি শুধু পড়াবো না, পড়ানোর সঙ্গে সঙ্গে তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আমি এখানে করাতে থাকবো। তোমরা আগে ভালো করে ক্লাসটা দেখবে, না হলে পরে যে আজকে অনেক প্রশ্ন আছে প্রিভিয়াস ইয়ারের, তো সেগুলো যদি করতে ঠিকঠাক বুঝতে চাও, আগে তোমাদের ক্লাসটা ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? খুব গুরুত্বপূর্ণ ক্লাস, খুব কনসেপ্টের সঙ্গে আজকে অনেক কিছু বোঝার ব্যাপার আছে। আমি একদম সুন্দরভাবে তোমাদের ছবি অ্যানিমেশনের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে? তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। আচ্ছা, আগের দিন আমরা কি পড়েছিলাম না পদার্থের যে বিভিন্ন রকম অবস্থা আছে, সেই পদার্থের অবস্থা কেন হয় আমি বলেছিলাম যে পদার্থের সাধারণত তিনটে অবস্থা থাকে। একটা হচ্ছে কঠিন, একটা হচ্ছে সলিড পার্ট কঠিন পার্ট, একটা হচ্ছে তরল লিকুইড পার্ট, একটা হচ্ছে গ্যাসীয়। আমি তোমাদের এই তিনটে পার্ট নিয়ে কথা বলেছিলাম, ঠিক আছে? এবং এই তিনটে পার্ট কেন আলাদা আলাদা, এ কেন কঠিন, এ কেন তরল, এ কেন গ্যাসীয়, আমি সেই নিয়ে তোমাদের বলেছিলাম যে কেন হয় মেনলি। কারণ আমরা জানি যে প্রত্যেকটা পদার্থ অসংখ্য ছোট 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 মলিকিউল, ছোট ছোট কণা দিয়ে তৈরি হয়। তো এই কণার স্ট্রাকচারের জন্য এদিকে আমরা আলাদা আলাদা নাম দিতে পারি, কোনোটা কঠিন, কোনোটা তরল, কোনোটা গ্যাসীয়। যদি দেখি যে কোনো একটা পদার্থের যে অণুগুলো দিয়ে যে মলিকিউলগুলো দিয়ে তৈরি, যে অতি ক্ষুদ্র অতি ক্ষুদ্র কণাগুলো দিয়ে তৈরি, যদি দেখি যে খুব ঘন সন্নিবিষ্টভাবে থাকে, তাদেরকে আমরা কী নাম দিয়েছিলাম? তাদেরকে বলেছিলাম স্যার এটা কঠিন পদার্থ। হ্যাঁ, যদি আমরা দেখি যে কোনো একটা পদার্থের কণাগুলো এই কঠিন এর থেকে তুলনামূলক একটু গ্যাপিংয়ে থাকে, তখন আমরা কি বলেছিলাম? না এটা হয়ে যাবে তরল। কারণ তরল যে সমস্ত ছোট 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 কণা দিয়ে তৈরি, তাদের মধ্যে ইন্টারমলিকিউলার স্পেস থাকে। হ্যাঁ, তাদের মধ্যে কি থাকে না, গ্যাপিং থাকে এসব কণাগুলোর মধ্যে। আর যদি আমি বলি যে কোনো একটা পদার্থ সে কি না তাদের মধ্যে যে কণাগুলো দিয়ে তৈরি, যে মলিকিউলগুলো দিয়ে তৈরি, তাদের মধ্যে গ্যাপিং যদি অনেক বেশি হয়, আমি একদম সোজা ভাষায় বলছি, ঠিক আছে? বেশি সায়েন্টিফিক ভাষায় বা বেশি কঠিন করে আমি বলছি না, তোমাদের ভাষায় আমি কথা বলছি, যে যদি কণাগুলোর মধ্যে গ্যাপিং অনেক বেশি হয়, তাহলে সেই জিনিসটাকে আমরা কি বলবো? সেটাকে বলবো গ্যাসীয়। তো আমাদের কোথাও না কোথাও যা কিছু আমরা বিচার বিবেচনা করেছিলাম সবই এর উপরে ডিপেন্ড করে যে তাদের কণাগুলোর মধ্যে গ্যাপিং কতটা আছে। হ্যাঁ, এবং এর থেকে কণাগুলোর যে গ্যাপিং, তার থেকে আমি আরেকটা জিনিসে একটা সিদ্ধান্তে এসেছিলাম যে কণাগুলোর গ্যাপিং যেরকম হবে, তাদের যে কণাগুলো দিয়ে তৈরি তাদের মধ্যে গ্যাপিং যেরকম হবে, সেই অনুযায়ী তাদের গতিশক্তি হবে। যেমন কঠিন পদার্থের আমি দেখেছিলাম যে এদের যে কণাগুলো থাকে, এই কণাগুলো যেহেতু খুব 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 ঘন সন্নিবিষ্টভাবে থাকে, তাদের মধ্যে গতিশক্তি তো অবশ্যই থাকবে, কিন্তু গতিশক্তি খুবই কম। এর মধ্যে কঠিনের তুলনায় তরলের গতিশক্তি একটু বেশি, এবং সবথেকে বেশি কার? গ্যাসীয়। তো আমি এইভাবেও বলতে পারতাম, আমি এইগুলো আজকে বলছি তার পিছনে কারণ আছে, কারণ আমি এবার যে টপিকটা তোমাদের পড়াবো তাতে এই জিনিসগুলো তোমাদের জানা দরকার আরেকবার। তো আমি এইভাবেও বলতে পারতাম যে সমস্ত পদার্থের কণাগুলোর ভেতরে, যে সমস্ত কণাগুলো দিয়ে তৈরি সে পদার্থটা, তাদের মধ্যে যদি গতিশক্তি খুব কম থাকে, তাহলে আমরা সেটাকে বলতে পারি কঠিন। যদি একটু বেশি থাকে, মাঝারি থাকে, তাহলে বলবো তরল। আর যদি খুব বেশি গতিশক্তি থাকে, তাহলে বলবো গ্যাসীয়। ঠিক আছে স্যার, এতদূর পর্যন্ত আমাদের কনসেপ্ট ক্লিয়ার। এবার আমি তোমাদের বলতে চাই যে আমি কি পদার্থের অবস্থার পরিবর্তন করতে পারবো? চেঞ্জ অফ স্টেট অফ ম্যাটার, আজকের যে টপিকটা প্রথমে আমি পড়াবো সেটা হচ্ছে চেঞ্জ অফ স্টেট অফ ম্যাটার, পদার্থের অবস্থার পরিবর্তন। তো এটা কি পসিবল যে একটা কঠিন পদার্থ আছে, ধরো এটা একটা সলিড পদার্থ, সলিড, আমি একে অবস্থার পরিবর্তন করতে পারবো? আমি একে কি করতে পারবো? তরলে করতে পারবো। স্যার আমি একে গ্যাসীয় করতে পারবো, এটাই তো অবস্থার পরিবর্তন। আরে অবস্থা তো তিনটে, কঠিন তরল গ্যাসীয়। তো কঠিন থেকে কি তরল, বা তরল থেকে কি গ্যাসীয়, বা গ্যাসীয় থেকে কি কঠিন, বা তরল থেকে গ্যাসীয়, এইভাবে কি অবস্থার পরিবর্তন করা পসিবল? অবশ্যই পসিবল। সেটা কি করে পসিবল? দেখো, তোমরা নিজের আনসার দেবে, ফিল করবে। আমি তোমাদের একটা ছবি দেখাচ্ছি, সেই ছবিটা আগে তোমরা দেখো, তারপর আমাকে বলবে যে তোমাদের মাথায় কি আইডিয়া আসছে। আমি তো এখানে পড়িয়ে দেবো, ঠিক আছে, তোমরা মুখস্থ করে নেবে, সব ঠিক আছে, কিন্তু তোমরা আগে ফিল করো যে এই অবস্থার পরিবর্তনটা কেন পসিবল। তোমরা নিজেরা আনসার দেওয়ার চেষ্টা করবে। চলো নেক্সট দেখো। দেখো এখানে আমি একটা ছবি নিয়ে এসেছি, তোমরা বলছো স্যার এটা কি ছবি? এটা তো সলিড, এটা তো লিকুইড, এটা তো গ্যাস। না, এদের মধ্যে দেখতে পাচ্ছি সলিডের মধ্যে খুব ঘন সন্নিবিষ্টভাবে একে অপরের সাথে অবস্থান করছে। লিকুইডের স্যার তুলনামূলকভাবে গ্যাপ বেশি, এবং গ্যাসের কি অনেকটা গ্যাপিং, এই কণাগুলোর মধ্যে অনেকটা গ্যাপিং। এবার আমি তোমাদের বলছি, ধরো আমি সলিড থেকে লিকুইডে ট্রান্সফার করতে চাই,
তো স্যার কী প্রসেস আছে? আর তোমরা আমাকে বলো এ সলিড, আমি একে কেন সলিড বলছি, কেন কঠিন বলছি? এর পিছনে কারণ তো একটাই, কারণ এরা ঘন সন্নিবিষ্টভাবে আছে, ঘন সন্নিবিষ্টভাবে আছে। আর লিকুইডের মধ্যে এদের মধ্যে স্যার গ্যাপিং আছে, এদের মধ্যে স্যার গ্যাপিং আছে, কণাগুলোর মধ্যে গ্যাপিং আছে। তো আমি যদি কোনো রকমে এই সলিডের যে ঘন সন্নিবিষ্টভাবে আছে এই কণাগুলোকে, এই কণাগুলোর মধ্যে যদি আমি গ্যাপিং সৃষ্টি করতে পারি, তাহলে কি স্যার লিকুইডে ট্রান্সফার করা পসিবল? অবশ্যই পসিবল। যদি আমি সলিডের যে কণাগুলো দিয়ে তৈরি যে পদার্থটা, যদি আমি এদের মধ্যে গ্যাপিং অনেক বেশি করতে পারি, তাহলে স্যার সলিড থেকে কি গ্যাসে ট্রান্সফার করা পসিবল? অবশ্যই পসিবল। আচ্ছা, এবার আমি বলছি যে লিকুইডের যে মলিকিউলগুলো দেখতে পাচ্ছ, যে কণাগুলো দেখতে পাচ্ছ, সেই কণাগুলো মধ্যে গ্যাপিং দেখতে পাচ্ছ তোমরা। তো আমি যদি এর মধ্যে গ্যাপিং অনেক বেশি করি, লিকুইডের যে কণাগুলো আছে এদের মধ্যে গ্যাপিং অনেক বেশি করি, তাহলে কি আমি সেটাকে গ্যাসে ট্রান্সফার করতে পারবো? হ্যাঁ স্যার, অবশ্যই পারবো। কারণ আমার যদি গ্যাপিং বেশি হয়ে যায়, তখন আমি সেটাকে লিকুইড বলবোই না, আর আমি কি বলবো? তখন গ্যাস বলবো সেটাকে। বোঝা গেল? তাহলে আমি কি বলতে চাইছি, আচ্ছা আরেকটা জিনিস বলো, আমি এই যে গ্যাসের কণাগুলোর মধ্যে এত ডিস্টেন্স, যদি আমি কোনো রকমে এই গ্যাসের একটা পদার্থ, ধরো গ্যাসীয় পদার্থ আছে, এই গ্যাসীয় পদার্থের কণাগুলোর মধ্যে অনেক ডিস্টেন্স আছে, যদি আমি এদিকে কাছাকাছি নিয়ে চলে আসি, কাছাকাছি নিয়ে আসি, তাহলে কি গ্যাস থেকে সেটাকে লিকুইড আনা পসিবল? তখন স্যার আমি গ্যাস বলবোই না, সেটাকে লিকুইড বলবো। যদি এদের মধ্যে ডিস্টেন্স আমি লিকুইডে আনার পরে আরও কাছাকাছি আনতে পারি, তাহলে স্যার সেটাকে আমি কি কঠিন বলতে পারবো? হ্যাঁ স্যার, পারবো। তাহলে আমি তোমাদের এটাই বলতে চাইছি যে আমাদের যে এই ছোট ছোট অতি ক্ষুদ্র কণাগুলো দিয়ে যে তৈরি এই পদার্থগুলো, যদি আমি তাদের এই কণাগুলোর মধ্যে গ্যাপিং কমাতে পারি বা গ্যাপিং বাড়াতে পারি, ইন্টার মলিকিউলার স্পেস বাড়াতে পারি বা কমাতে পারি, তাহলে আমি অবস্থার পরিবর্তন করতে পারবো কি পারবো না বলো? সব ছেড়ে দাও, কীভাবে হবে না হবে সব ছেড়ে দাও। আরে এটা পসিবল কি পসিবল নয় যে ইন্টার মলিকিউলার স্পেস, এই কণাগুলোর মধ্যে গ্যাপিং যদি আমি বাড়াতে পারি বা কমাতে পারি, তাহলে এদের অবস্থার পরিবর্তন হবে কি হবে না? হ্যাঁ স্যার, অতি অবশ্যই হবে। এবার তোমরা আমাকে বলো, আমি সব মুছে দিচ্ছি এগুলো, আমাকে বলো যে আমি কিভাবে এই সলিডটাকে লিকুইড স্টেটে নিয়ে যেতে পারি? তোমরা কি বলবে যে স্যার একটা কাজ করা যেতে পারে, সলিডের তো পুরো ঘন সন্নিবিষ্টভাবে আছে, তো আমি একে, এই কণাগুলোকে কোথাও না কোথাও আমাকে গতিশক্তি দিতে হবে। কি দিতে হবে? এই কণাগুলোকে গতিশক্তি দিতে হবে। স্যার গতিশক্তি দিলে কি হবে? এরা একে অপরের থেকে দূরে সরে যাবে, তখনই তো এদের মাঝে ইন্টারমলিকিউলার স্পেস তৈরি হবে, গ্যাপিং তৈরি হবে। আরে হ্যাঁ কি না? ধরো আমার এটা কিসে পরিণত হয়ে গেল, আমি একে এনার্জি দিলাম, এই যে কণাগুলো দিয়ে তৈরি, সে কণাগুলো কি পেলো? গতিশক্তি পেলো, এরা একের অপর থেকে দূরে হয়ে গেল, এবং সেটা কিসে পরিণত হয়ে গেল? সলিড থেকে লিকুইডে। ধরো আমি আরও এনার্জি দিলাম, আরও এনার্জি দিলে কি হবে? এরা আরও দূরে সরে যাবে, আরও গ্যাপিং বেড়ে যাবে, তখন বলতে পারবো তরল থেকে স্যার গ্যাসীয়তে হয়ে গেছে। আচ্ছা, এই এনার্জিটা আমি দেবো কীভাবে? এবার আমাকে বলো, এনার্জিটা আমি কি দেবো কীভাবে? স্যার এনার্জি দেওয়ার একটা প্রসেস আছে। আমি যদি একে টেম্পারেচার দিই, ধরো নিচ থেকে একে কী দিলাম? আমি টেম্পারেচার দিলাম। হ্যাঁ, এই একটা প্রসেস। স্যার টেম্পারেচার দিলে না এদের মধ্যে গতিশক্তি বৃদ্ধি পাবে, তখন এরা এক অপরের থেকে দূরে সরে যাবে এবং সেটা লিকুইডে পরিণত হবে। ঠিক কিনা বলো? আচ্ছা, আমি যদি এই লিকুইডটাকে আরও টেম্পারেচার দিই, তখন কি হবে? স্যার এই কণাগুলো আরও দূরে সরে যাবে, তখন কি হয়ে যাবে? লিকুইড থেকে আমার গ্যাসে হয়ে যাবে। তো এটা একটা প্রসেস যে আমি টেম্পারেচার দেবো। ঠিক আছে স্যার, কিন্তু আমি যদি উল্টো প্রসেসের কথা বলি যে স্যার আমি গ্যাস থেকে লিকুইডে করব, কিন্তু আমাকে একটা কথা বলো, গ্যাসের যে মলিকিউলগুলো থাকে এরা কি থাকে? দূরে থাকে। তো আমি যদি স্যার একে টেম্পারেচার দিই, তো এ তো আরও দূরে হয়ে যাবে স্যার, এর গতিশক্তি আরও বেড়ে যাবে, আর গতিশক্তি যদি বেড়ে যায় তাহলে এগুলো কি হয়ে যাবে? আরও দূরে হয়ে যাবে। আরে সিম্পল না, গ্যাসের যে মলিকিউলগুলো থাকে এমনি দূরে থাকে, আমি যদি একে আরও টেম্পারেচার দিই, কী হবে? আরও দূরে হয়ে যাবে। স্যার আমাকে তো গ্যাস থেকে লিকুইডে যদি আনতে হয়, তাহলে তো মলিকিউলগুলো কাছে আনতে হবে, মানে এদের মধ্যে যে মলিকিউলার স্পেস, এই কণাগুলোর মধ্যে যে স্পেস আছে, যে ফাঁকা জায়গা আছে, এটা ফাঁকা জায়গাটাকে কমাতে হবে, বাড়ালে তো হবে না। তো আমি কি গ্যাসকে যদি আমি টেম্পারেচার দিই, তাহলে কি এই কণাগুলো কাছাকাছি আসবে? না স্যার, আরও দূরে চলে যাবে, তো আমার প্রসেস তো নয় যে আমি গ্যাসকেও টেম্পারেচার দেবো, না স্যার, এটা তো সম্ভব নয়। তাহলে আমি কি করতে পারি? স্যার গ্যাসকে প্রেশার দিতে হবে। প্রেশার যদি আমি দিই, এদের মধ্যে গ্যাপিং কমতে থাকবে, আমি এই সাইড থেকেও প্রেশার দিচ্ছি,
আর এই সাইড দিয়েও প্রেশার দিচ্ছি, দু সাইড থেকে প্রেশার দিচ্ছি, তখন কি হবে স্যার, এদের মধ্যে না গ্যাপিং কমতে থাকবে। আর গ্যাপিং যখনই কমে যাবে তখনই সেটা কিসে পরিণত হয়ে যাবে স্যার, লিকুইডে পরিণত হয়ে যাবে, লিকুইডে পরিণত হয়ে যাবে। ধরো আমি লিকুইডকেও কী করলাম, আরও প্রেশার দিলাম, এই সাইড থেকে প্রেশার দিলাম, এই সাইড থেকে প্রেশার দিলাম। প্রেশার দিলে কী হবে স্যার, মলিকিউলের যে ফাঁকা স্থানটা আরও কমে যাবে, এরা আরও কাছাকাছি 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 চলে আসতে থাকবে। আর যখনই লিকুইড থেকে আরও এই কোনাগুলোর গ্যাপিং কমতে থাকবে, কাছাকাছি আসবে, তখন সেটা কিসে পরিণত হবে স্যার, সলিডে পরিণত হবে। তার মানে আমি এটা বুঝলাম এখান থেকে স্যার, পদার্থের অবস্থা যদি আমি পরিবর্তন অ্যাকচুয়াল করতে চাই, সলিড থেকে লিকুইড, লিকুইড থেকে গ্যাস, তাহলে স্যার আমাকে টেম্পারেচার দিতে হবে। আবার যদি স্যার গ্যাস থেকে লিকুইড, লিকুইড থেকে সলিড করতে চাই, তাহলে স্যার প্রেশার দিতে হবে। তাহলে আমি এখান থেকে একটা কথা বলতে পারি যে পদার্থের অবস্থার পরিবর্তন করতে গেলে আমাকে মেনলি দুটো জিনিস এখানে ফলো করতে হবে, এক হচ্ছে টেম্পারেচার আর দুই হচ্ছে প্রেশার। বলো বুঝতে পারলে কিনা? আমি তোমাদের ডাইরেক্ট পড়িয়ে দিতে পারতাম যে পদার্থের অবস্থান পরিবর্তনের জন্য দুজন দায়ী, টেম্পারেচার আর প্রেশার। তোমরা ফিল করতে পারতে না, বুঝতে পারতে না, আমি তোমাদের বোঝানোর জন্য এত রামায়ণ করলাম। তোমরা ডাইরেক্ট মনে রাখবে টেম্পারেচার কেন ইউজ করবো সেটা জানতে হবে তো তোমাদেরকে, প্রেশার কখন ইউজ করবো সেটা জানতে। আমি যদি বলি সলিড থেকে লিকুইড করার জন্য স্যার আমি প্রেশার, ধরো কোশ্চেন একটু টাফ এলো, কোশ্চেন একটু ঘুরিয়ে দিল, বললো যে সলিড থেকে আমি লিকুইড স্টেটে নিয়ে যাবো, এখানে প্রেশার ইনক্রিজ করবো না প্রেশার ডিক্রিজ করবো, প্রেশার বাড়াবো না কমাবো? আরে এখানে যদি প্রেশার দেওয়া হয়, সলিডকে যদি প্রেশার দেওয়া হয়, কোনোদিন লিকুইডে আসবে? আসবে না। এখানে টেম্পারেচার দিতে হবে। বোঝা গেল? ধরো কোনো জায়গায় সলিড আছে, এখানে প্রেশার রিলিজ করতে হবে, প্রেশারকে কমাতে হবে, তবেই তো এরা দূরে 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 যাবে মলিকুলগুলো, তবেই তো লিকুইডে পরিণত হবে। তো এই জন্যই ফিলটা করতে হয়, শুধু টেম্পারেচার নয়, ব্যাপারটা বুঝবে। আমি যদি সলিডকে ধরো একটা জায়গার মধ্যে, এই জায়গাটা বুঝো, ধরো আমি একটা জায়গার মধ্যে পুরো টাইটলি একটা কোনো এঁকে রেখেছি, টাইটলি রেখেছি, পুরো টাইটলি, বাদ দাও আমি লিকুইড ধরলাম, যে আমি একটা লিকুইডকে একদম টাইটলি রেখেছি, ঠিক আছে। যখন আমি একে প্রেশার ডিক্রিজ করবো, প্রেশার কমিয়ে দেবো, তখন হতে পারে যে এর মধ্যে মলিকিউলগুলোর মধ্যে গ্যাপিং বেড়ে যাবে, তো লিকুইড থেকে কিসে পরিণত হয়ে যাবে, গ্যাসে পরিণত হয়ে যাবে। তো সবসময় ভাববে না যে লিকুইডকে আমি টেম্পারেচার দিলেই গ্যাস হবে, না, একে যদি প্রেশার কমিয়ে দেওয়া হয়, প্রেশার যদি কমিয়ে দেওয়া হয়, হ্যাঁ, চাপ যদি কমিয়ে দেওয়া হয়, তখনও কিন্তু গ্যাসে পরিণত হতে পারে। বোঝা গেল? আমি আবার রিপিট করছি, সলিড থেকে লিকুইড, লিকুইড থেকে গ্যাস করতে গেলে তুমি টেম্পারেচার দাও, হয়ে যাবে। আদারওয়াইজ প্রেশারকে কম করে দাও। আমি যদি উল্টো দিকে যাই, গ্যাস থেকে লিকুইড, লিকুইড থেকে সলিড, তাহলে প্রেশার বাড়াতে হবে। আমি গ্যাসকে যদি প্রেশার দিই তবে লিকুইডে যাবে, লিকুইডকে যদি প্রেশার ক্রিয়েট করি তবে সলিডে যাবে। বলো এটুকু বোঝা গেল? আমি এতক্ষণ যেটা বললাম তোমাদের একবার লিখিত আকারে দেখিয়ে দিচ্ছি। দেখো পদার্থের অবস্থার পরিবর্তন, আমি কি বললাম তোমাদের এখানে, না পদার্থের এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরিত হওয়ার কেই বলে পদার্থের অবস্থার পরিবর্তন। সাধারণত তাপমাত্রা এবং চাপের পরিবর্তনের ফলে এই পরিবর্তন ঘটে। ঠিক আছে, চলো, আশা করি তোমরা এই টপিকটা মানে ঠিকঠাক বুঝতে পেরেছো। এবার আমি তোমাদের যে পয়েন্টগুলো বলবো না, চুপচাপ খাতায় নোট ডাউন করবে অথবা মনে রাখবে, পিডিএফ দিয়ে দেবো আলাদা ব্যাপার, কিন্তু খাতায় নোট ডাউন করার চেষ্টা করো। দেখো আমি যে বললাম সলিড থেকে লিকুইডে এবং লিকুইড থেকে গ্যাসে নিয়ে যাবো, বা গ্যাস থেকে লিকুইড, লিকুইড থেকে সলিড, অবস্থার যে পরিবর্তন করছি এর না বিশেষ কিছু নাম আছে। সেই নামগুলোকে একটু আমি লিখে দিচ্ছি তোমাদের, এবং লিখিত আকারেও দেখাবো, একটু মনে রাখবে। চলো, ধরো আমার একটা পদার্থ কিসে আছে, সলিডে আছে। এবারে বাংলায় লিখবো, একই ব্যাপার, এটুকু তোমরা বুঝতে পারছো, সলিড বা কঠিনে আছে। ধরো ঠিক আছে, সলিডে আছে, আমি কি করব, একে না কিসে নিয়ে যাব, লিকুইডে নিয়ে যাব। চলো বাংলায় লিখি, বাংলাতে লিখে দিচ্ছি। চলো, কঠিন থেকে আমি কিসে নিয়ে যাব, তরলে নিয়ে যাব, এবং তরল থেকে আমি গ্যাসে নিয়ে যাব, গ্যাসীয় পদার্থে নিয়ে যাব। ঠিক আছে, অন্য কালার দিয়ে লিখে দিচ্ছি। এই যে কঠিন থেকে তরলে যাচ্ছে না, একে বলা হয়, ইংলিশে বলা হয় মেল্টিংয়ে, দুটো নামই মনে রাখবে, মেল্টিং, বাংলায় বলা হয় গলন। কেউ কিন্তু এটা মেল্টিং পয়েন্ট ভাববে না বা গলনাঙ্ক ভাববে না, সেটা কিন্তু আলাদা জিনিস। আমি কি বললাম, কঠিন থেকে যদি আমি তরলে নিয়ে যাই কোনো একটা পদার্থকে, সেই যে প্রসেসটা সেটাকে বলবো মেল্টিং, ইংলিশে বলে, আর বাংলায় বলে গলন। আচ্ছা, তরল থেকে যদি আমি গ্যাসি হতে যাই, সেই প্রসেসটাকে কি বলা হয়, এটাকে বলা হয় ভেপারাইজেশন। আচ্ছা, এখানে একটা জিনিস আমি বলি, আগে লিখে দিই তোমাদের, ভেপারাইজেশন আমি মোটামুটি লিখছি, লিখিত আকারে আছেন লিখে দেবো। ভেপারাইজেশন বলে, সেটাকে বাংলাতে কি বলে, বাংলায় বলে বাষ্পীভবন। কি বলে, বাষ্পীভবন। এখানে একটা স্টুডেন্টরা, তোমরা প্রত্যেকে গুলি ফেলে, ম্যাক্সিমাম স্টুডেন্ট ভেপারাইজেশন, বাষ্পীভবন এর সাথে খুলিয়ে ফেলে কিসে জানো, বাষ্পায়নকে। ভাই বাষ্পায়ন বা ইভাপোরেশন যেটা বলা হয় সেটা হচ্ছে আলাদা জিনিস, আমি পড়াবো আজকে তোমাদের। বাষ্পায়ন, ইভাপোরেশনটা আলাদা জিনিস, আর ভেপারাইজেশন, বাষ্পীভবনটা আলাদা জিনিস, দুটো এক জিনিস নয়। কিন্তু ম্যাক্সিমাম জায়গাতে দেখবে লেখা থাকে
ইভাপোরেশন মানে বাষ্পীভবন, অ্যাকচুয়ালি ইভাপোরেশন মানে বাষ্পীভবন নয়, ইভাপোরেশন এই বাংলা হচ্ছে বাষ্পায়ন, আর ভেপারাইজেশনের বাংলা হচ্ছে বাষ্পীভবন। আমি যে তরল থেকে গ্যাসীয়তে যখন কোনো পদার্থকে নিয়ে যাব তার যে প্রসেসটা সেটাকে বলা হয় ভেপারাইজেশন বা বাষ্পীভবন। বোঝা গেল? চলো, আমি যদি এই প্রসেসটাকে উল্টে দিই, মানে আমি যদি গ্যাসীয় থেকে তরলে নিয়ে যাই, সেই প্রসেসটাকে কি বলবো? সেটাকে বলা হয় কনডেনসেশন। আচ্ছা, এক মিনিট, না ঠিক আছে, কনডেনসেশন বলা হয়, কনডেনসেশন। বাংলায় বলা হয় এটাকে ঘনীভবন। বলো, মনে থাকবে। গ্যাসীয় থেকে তরল অবস্থায় যখন নিয়ে যাব সেটাকে বলবো ঘনীভবন বা কনডেনসেশন। আচ্ছা, তরল থেকে যখন আমি কঠিনে যাব সেই প্রসেসটাকে কি বলা হয়? এটাকে বলা হয় সলিডিফিকেশন। অনেক জায়গায় লেখা আছে ফ্রিজিং, ফ্রিজিং বলতে পারো, বা এনসিআরটিতে লেখা আছে সলিডিফিকেশন। সলিডিফিকেশন বা বাংলায় বলা হয় কঠিনীভবন। কি বলা হয়? কঠিনীভবন। কিছু কিছু এমন পদার্থ আছে যাদিকে, দেখো, আমি যদি কঠিনকে টেম্পারেচার দিই তাহলে কিসে পরিণত হবে? সেটা স্যার তরলে পরিণত হবে। কিন্তু এমন কিছু কিছু পদার্থ আছে কঠিন অবস্থায় যদি তাদেরকে আমি টেম্পারেচার দিই না, সোজা কঠিন থেকে না গ্যাসীয়তে পরিণত হয়ে যায়। কি হয়ে যায়? কঠিন থেকে গ্যাসীয়। চলো আমি এইভাবে লিখে দিচ্ছি, কঠিন থেকে ডাইরেক্ট গ্যাসীয় হয়ে যাবে। কঠিন থেকে ডাইরেক্ট গ্যাসীয় হয়ে যাবে। এই প্রসেসটাকে কি বলা হয়? এই প্রসেসটাকে বলা হয় সাবলিমেশন। সাবলিমেশন বলা হয়, বাংলায় বলা হয় ঊর্ধ্বপাতন বলা হয়। ঠিক আছে, কি বলা হয়? সাবলিমেশন বা ঊর্ধ্বপাতন। আচ্ছা, আমি যদি এই প্রসেসটাকে উল্টো করে দিই মিন্স এই গ্যাসীয় থেকে যদি আমি কঠিনে নিয়ে যাই, গ্যাসীয় থেকে, যেমন কঠিন থেকে গ্যাসীয় হতে গেছে তেমনি গ্যাসীয় থেকে কঠিনও যাওয়া সম্ভব। তো গ্যাসীয় থেকে কঠিনে গেলে সেটাকে বলা হয় ডিপোজিশন। কি বলা হয়? ডিপোজিশন। এটাকে বলা হয় বাংলাতে অবক্ষেপণ। অবক্ষেপণ। আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, নো টেনশন, আরেকবার পুরোটা রিপিট করে দিচ্ছি। দেখো, আমি প্রথমে বললাম যে কঠিন থেকে কোনো বস্তুকে যদি তরলে নিয়ে যাওয়া হয় তাহলে সেটাকে বলা হয় মেল্টিং বা বাংলায় বলা হয় গলন। ঠিক আছে স্যার, আমি যদি কোনো পদার্থকে, তরল পদার্থকে গ্যাসীয় পদার্থে নিয়ে যেতে চাই তাহলে আমাকে কী করতে হবে? টেম্পারেচার দিতে হবে, হিট দিতে হবে। তখন সেটাকে কি বলবো? ভেপারাইজেশন বা বাংলায় বলা হয় বাষ্পীভবন। ঠিক আছে স্যার, আমি যদি উল্টো প্রসেস করি, গ্যাসীয় থেকে তরলে নিয়ে যাই, সেটাকে বলবো কনডেনসেশন বা বলবো ঘনীভবন। যদি আমি তরল থেকে কঠিনে নিয়ে যাই সেটাকে বলবো সলিডিফিকেশন বা কঠিনীভবন। বলো, বোঝা গেল? ঠিক আছে স্যার, এবার আমি বললাম যে কঠিনকে কোনো কোনো সময় টেম্পারেচার দিলে এই তরলে আর পরিণত হয় না, ডাইরেক্ট কঠিন থেকে গ্যাসীয় হয়ে যায়। তখন সেই কঠিন থেকে গ্যাসীয় হয়ে যাওয়ার যে প্রসেসটা সেটাকে বলা হয় সাবলিমেশন বা ঊর্ধ্বপাতন। আবার গ্যাসীয় থেকে যখন আমি কঠিন অবস্থায় নিয়ে যাব সেটাকে কি বলা হয়? ডিপোজিশন বা বাংলায় বলা হয় অবক্ষেপণ। বলো, বোঝা গেল কিনা? যেগুলো আমি বললাম তোমাদের একবার ছবি আকারে দেখিয়ে দিই, তাহলে তোমাদের মাথার মধ্যে একদম ঠিকঠাকভাবে সেট হয়ে যাবে। চলো দেখো, পদার্থের অবস্থার পরিবর্তন, এই ছবিটার দিকে একটু ভালো করে লক্ষ্য করো। দেখো এখানে কি আছে? এটা আছে স্যার সলিড, এটা আছে লিকুইড, আর এটা হচ্ছে গ্যাস। যখন আমি সলিড থেকে লিকুইডে যাচ্ছি তখন আমি কি করছি? সেই প্রসেসটাকে কি বলছি? মেল্টিং, বাংলায় বলছি গলন। যখন আমি লিকুইড থেকে গ্যাসে যাচ্ছি তখন সেই প্রসেসটাকে কি বলছি? ভেপারাইজেশন, বাংলায় যেটাকে বলে বাষ্পীভবন, নট বাষ্পায়ন, ইটস বাষ্পীভবন। ঠিক আছে স্যার, বুঝলাম। আমি যদি প্রসেসটাকে উল্টো করে দিই, যে গ্যাস থেকে আমি লিকুইডে আসবো, সেটাকে কি বলা হয়? কনডেনসেশন বা বাংলায় বলা হয় কি বলো? বাংলায় বলা হয় ঘনীভবন, বাংলায় বলা হয় ঘনীভবন। আবার যখন লিকুইড থেকে আমি সলিডে আসবো, লিকুইড থেকে সলিডে আসবো, সেটাকে বলে ফ্রিজিং, কিন্তু এনসিআরটিতে লেখা আছে সলিডিফিকেশন, বাংলায় বলা হয় কঠিনীভবন। ঠিক আছে স্যার, এটা আমাদের ক্লিয়ার, এটা আমাদের ক্লিয়ার, এই রুটটা ক্লিয়ার, আমাদের এই রুটটা ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, এবার আমি বলছি যে সলিড থেকে যখন ডাইরেক্ট গ্যাসে যাবে সেই প্রসেসটাকে কি বলবে? সাবলিমেশন বা ঊর্ধ্বপাতন। আবার যখন আমরা গ্যাস থেকে সলিডে চলে আসবো তখন সেটাকে বলবো ডিপোজিশন বা বাংলায় যেটাকে বলে অবক্ষেপণ। ঠিক আছে, ক্লিয়ার? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, চলো। আচ্ছা, এবার বলে স্যার বাংলা হলে ভালো হতো। দেখো এনসিআরটিতে তোমাদের বাংলাতে পুরো আছে, কীভাবে আছে আমি তোমার বাংলাতেই তোমাদের দেখিয়ে দিচ্ছি একবার। দেখো দেখো এখানে আছে, আমি তোমাদের জন্য সমস্ত ব্যবস্থা করে রেখেছি, বাংলা ইংলিশ সমস্ত কিছু। দেখো এই দেখো, কঠিন থেকে যখন তরলে যাচ্ছে সেটাকে কি বলেছিলাম? বলো, কঠিন থেকে তরলে গেলে সেটাকে গলন বলেছিলাম। দেখো তরল থেকে যখন কিসে যাচ্ছে? গ্যাসে, তখন সেটাকে কী বলে বলেছিলাম? বাষ্পীভবন বলেছিলাম। ঠিক কি না? যখন প্রসেসটা উল্টো হয় স্যার, কী প্রসেস হয়? যখন গ্যাস থেকে তরলে যায় তখন সেটাকে কী বলেছিলাম? ঘনীভবন স্যার, ঘনীভবন। আবার যখন তরল থেকে কঠিনে যায় তখন সেটাকে কী বলেছিলাম? কঠিনীভবন। ঠিক আছে, যখন কঠিন থেকে ডাইরেক্ট গ্যাসে চলে যায় সেটাকে বলবো ঊর্ধ্বপাতন, গ্যাস থেকে যখন কঠিনে যায় সেটাকে বলবো অবক্ষেপণ। ওকে,
আমাদের এখানে না কিছু এক্সাম্পল মনে রাখতে হবে। কি এক্সাম্পল? সব থেকে বেশি যে এক্সাম্পলটা আসে সেটা আমরা পড়বো, সেটা হচ্ছে কঠিন থেকে যে গ্যাসে যায়, কঠিন থেকে গ্যাসে যায় যে ট্রান্সফার হয়, কোন কোন পদার্থ ট্রান্সফার হয় তার কিছু উদাহরণ আছে, সেগুলো তোমাদের মনে রাখতে হবে। এবং গ্যাস থেকে যে কঠিনে যায় তারও কিছু এক্সাম্পল আছে, সেটা আমি তোমাদের বলে দেবো। ম্যাক্সিমাম যে পরীক্ষাতে আসে সেটা হচ্ছে কঠিন থেকে গ্যাসে রূপান্তর, মানে ঊর্ধ্বপাতনে কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ দরকার। চলো নেক্সট স্লাইডে দেখো। দেখো ঊর্ধ্বপাতনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উদাহরণ যে কটা এক্সাম্পল দিয়েছি চুপচাপ মনে রাখবে, এর ভেতর থেকে কোশ্চেন আসবে যদি আসে। ঊর্ধ্বপাতনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উদাহরণ মনে রাখবে শুষ্ক বরফ, ভেরি 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 ইম্পর্টেন্ট, পরীক্ষায় অনেকবার এসেছে, অনেকবার। ড্রাই আইস যেটাকে বলা হয়, কঠিন কার্বন ডাই অক্সাইড। অ্যাকচুয়ালি দেখো কার্বন ডাই অক্সাইডকে না অতিরিক্ত চাপে না এটাকে কি করা হয়, সংরক্ষণ করে রাখা হয়, উচ্চ চাপে সংরক্ষণ করে রাখা হয়, ঠিক আছে। যখনই একে মানে চাপ কমিয়ে নিয়ে আসা হবে, কত চাপে নিয়ে আসা হবে না, এক বায়ুমণ্ডলীয় চাপ। আমি তোমাদের নেক্সট স্লাইডে দেখাবো। এক বায়ুমণ্ডলীয় চাপ মানে হচ্ছে, আরে চাপের ইউনিট জানো তো পাস্কাল, তো বায়ুমণ্ডলীয় চাপ বললে বুঝতে পারবে না, তো এক বায়ুমণ্ডলীয় চাপ মানে হচ্ছে 1.01 ইন্টু 10⁵ পাস্কাল, ঠিক আছে। এক বায়ুমণ্ডলীয় চাপ মানে 1.01 ইন্টু 10⁵ পাস্কাল। যখন এই এক বায়ুমণ্ডলীয় চাপে একে নামিয়ে নিয়ে আসবে, এর প্রেশারটাকে নিয়ে আসবে, তখন কি উচিত ছিল না, স্যার এটা তো কঠিন অবস্থায় আছে, এই CO2টা তো কঠিন অবস্থায় আছে, তো স্যার কঠিন থেকে তরল হওয়ার দরকার, তরল থেকে গ্যাসীয় হওয়ার দরকার। কিন্তু কি হয় জানো, এই তরল স্টেটটা আসেই না। কার্বন ডাইঅক্সাইড কী করে, যখনই একে চাপ প্রেশার কমিয়ে দেবে না, এই কঠিন থেকে ডাইরেক্ট গ্যাসীয় হতে চলে আসে, কঠিন থেকে ডাইরেক্ট গ্যাসীয় হতে চলে আসে। বোঝা গেল? তো এটাই বলছি আমি। আর তোমাদের কি বলেছি, কঠিন থেকে ডাইরেক্ট গ্যাসিওলেস থেকে কী বলবো আমরা, ঊর্ধ্বপাতন, সাবলিমেশন বলবো। তো মনে থাকবে শুষ্ক বরফ। আচ্ছা, এই যে CO2টা এখানে ছিল কি আকারে, কঠিন আকারে, এবং কঠিনটা ডাইরেক্ট গ্যাস হয়ে গেল, তো এটাকে কি বলা হয় জানো, শুষ্ক বরফ বলা হয়। কঠিন কার্বন ডাই, যদি বলে শুষ্ক বরফ কি, শুষ্ক বরফ বলা হয় কঠিন কার্বন ডাই অক্সাইডকে, সলিড CO2কেই বলা হয় শুষ্ক বরফ, মনে থাকবে। তো এই এক্সাম্পলটা মনে রাখবে, শুষ্ক বরফ বা ড্রাই আইস বা কঠিন কার্বন ডাই অক্সাইড, এটা ঊর্ধ্বপাতনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উদাহরণ। নেক্সট হচ্ছে কর্পূর। আরে পূজার থালিতে দেখেছো কর্পূর জ্বালাতে, বা জ্বালাতে তো দেখেছো যে কর্পূর জ্বালালে কি হয়, ডাইরেক্ট উবে যায়, প্রচণ্ড ভালোভাবে আগুন টাগুন ধরে দিয়ে কিছুক্ষণ পর উবে যায়। তো এটা কি হয়, ডাইরেক্ট কঠিন থেকে গ্যাসে পরিণত হয়। ন্যাপথলিন দেখেছি আমরা, ন্যাপথলিন একটা এক্সাম্পল। আয়োডিন, অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরাইডের এক্সাম্পল, শুষ্ক বরফের এক্সাম্পল তোমাদের এনসিআরটিতে আছে, খুব ভালো করে মনে রাখবে। এবং একটা মনে রাখবে অ্যান্থ্রাসিন। তো এই সমস্ত এক্সাম্পলে, যে কটা এক্সাম্পল আমি তোমাদের বললাম, এই সমস্ত এক্সাম্পল হচ্ছে ঊর্ধ্বপাতন, মানে হচ্ছে ডাইরেক্ট কঠিন থেকে গ্যাসে পরিণত হয়। বলো বোঝা গেছে? এগুলো সমস্ত এক্সাম্পলগুলো তোমরা মনে রাখবে, বিশেষ করে শুষ্ক বরফ এবং অ্যামোনিয়াম ক্লোরাইড, এই দুটো তো বিশেষভাবে মনে রাখবে, বাকি সবই মনে রাখতে হবে। চলো এবার আমি তোমাদের অবক্ষেপণ বা ডিপোজিশনের এক্সাম্পল বলবো। স্যার ডিপোজিশন, আচ্ছা তার আগে এই জিনিসটা একবার দেখে নাও, তোমাদের এনসিআরটিতে আছে, আমি তোমাদের বললাম। আচ্ছা অনেকে বলছে যে স্যার এটা তো স্যার পুরনো এনসিআরটি, এটা স্যার নতুন এনসিআরটি। আমি তোমাদের একটাই কথা বলেছি, বেশি প্রেশার মাথায় নিও না, আমি যেটুকু পড়াবো সেটুকু পড়ো। কারণ দেখো তোমরা বললে আমি এই চ্যাপ্টারটা ছেড়ে দিয়ে চলে যাবো, কারণ নতুন এনসিআরটিতে যে ম্যাটার আছে সেটা আমাকে পড়াতে হবে, পুরনো এনসিআরটিতে যেটা ম্যাটার আছে, পদার্থ আছে, সেটা আমাকে পড়াতে হবে। এই চ্যাপ্টারটা থেকে অনেক প্রশ্ন এসেছে আগের বছরে, এবার তোমরা যদি নতুন পুরনো করতে থাকো, আমি চ্যাপ্টারটা ছেড়ে দেবো, আমি নতুনে যেটুকু আছে পড়িয়ে দিয়ে চলে যাবো। এবার বাকিটা তোমাদের দায়িত্ব। আমি যখন তোমাদের বলছি যে কোনো জায়গায় তোমাদের কিছু প্রবলেম হবে না, কোনো কোশ্চেন ছাড়বে না, সেরকম আমার মতন পড়াতে দাও, নাহলে কিন্তু অসুবিধা হবে, ঠিক আছে। পুরনো এনসিআরটি থেকে কোশ্চেন আসবে না তুমি গ্যারেন্টি দিতে পারবে? তো আমার শুধু সিলেবাসটা কমপ্লিট করা তো লক্ষ্য নয়, আমার কি লক্ষ্য না, তোমাদেরকে একদম মানে সায়েন্সে যেন কোথাও কোনো রকম কোনো কোশ্চেন তোমরা যাতে ছেড়ে না আসো। তো আমি পুরনো এনসিআরটিটা কেন ছাড়বো? যদি কোশ্চেন দেয়, রেলওয়ে কোনো গ্যারেন্টি আছে, কোনো অফিসিয়াল নোটিশের মাধ্যমে জানিয়েছে যে শুধুমাত্র আমি নতুন এনসিআরটি থেকে প্রশ্ন দেবো, পুরনো থেকে দেবো না? দিতেই পারে না, তোমাদের পুরোটাই পড়তে হবে, নতুন পুরনো কিছু বাদ দেওয়া যাবে না। হ্যাঁ কিছু জিনিস আছে যেগুলো পুরনো আমাদের পড়ার প্রয়োজন নেই, সেগুলো আমি তোমাদের বলে দেবো। তোমাদের কোথাও কিছু ভাবতে হবে না, যেটুকু পড়াচ্ছি চুপচাপ পড়তে থাকো। দেখো এখানে পরিষ্কার লেখা আছে, এখানে এইটুকু লাইন ইম্পর্টেন্ট। আচ্ছা এইটুকু আমরা পড়লাম যে চাপ প্রয়োগ করে এবং উষ্ণতা কমিয়ে গ্যাসীয় পদার্থকে তরলে পরিণত করা সম্ভব। কি করে? চাপ প্রয়োগ করে এবং উষ্ণতা কমিয়ে। বুঝবে? আমি এই জায়গাটা আরেকবার রিপিট করছি, এটা হচ্ছে কঠিন, এটা হচ্ছে তরল, এটা হচ্ছে গ্যাসীয়। আমরা এটুকু বুঝতে পেরেছি না, টেম্পারেচার এবং প্রেশার এই দুটোকে কমাবাড়া করে আমাদের অবস্থার পরিবর্তন করতে পারবো, কিন্তু গ্যাসীয় পদার্থকে যদি আমি তরল করতে চাই, এখানে কিন্তু প্রেশার বাড়ালে হবে না, প্রেশার কমালে হবে না, কি করতে হবে? চাপ প্রয়োগ করতে হবে, প্রেশার প্রয়োগ করতে হবে। এবং টেম্পারেচারের যদি কথা বলে, মনে রাখবে টেম্পারেচার কমাতে হবে। আমি একদম ফার্স্টেই তোমাদের জিনিসটা নিয়ে আলোচনা করেছি, তাই এখানে আর বলছি না। চলো, আরে কি হলো এটা, দেখো
কঠিন কার্বন ডাই অক্সাইডের কী হচ্ছে না, উচ্চ চাপে এটাকে সংরক্ষিত করা হয়, চাপ কমিয়ে এক বায়ুমণ্ডলীয় চাপে আনা হয়। যদি বলা হয় যে কঠিন কার্বন ডাই অক্সাইডকে আমি যদি সরাসরি গ্যাসে পরিণত করতে চাই, ঊর্ধ্বপাতন করতে চাই, তাহলে প্রেশার কত থাকতে হবে? মনে রাখবে এক বায়ুমণ্ডলীয় চাপ। আর এক বায়ুমণ্ডলীয় চাপ মানে মনে রাখবে 1.01 × 10⁵ পাস্কাল, যেটা তোমাদের বললাম। এটাকে বলা হয় বায়ুমণ্ডলের চাপকেই বলা হয় বায়ুমণ্ডলীয় চাপ, ঠিক আছে? তো এটা মাথায় রাখবে। তো তরল যখন আনবে ওই পজিশনে, তখন কঠিন কার্বন ডাইঅক্সাইড তরল অবস্থায় না গিয়ে সরাসরি গ্যাসীয় কার্বন ডাইঅক্সাইড রূপান্তরিত হয়। এই কারণে কঠিন কার্বন ডাইঅক্সাইডকে শুষ্ক বরফও বলতে পারি আমরা, ঠিক আছে? তো চাপ এবং তাপমাত্রা পদার্থের কঠিন তরল গ্যাসীয় অবস্থা নির্ধারণ করে, সেটা আমরা প্রথমে আলোচনা করেছি। চলো নেক্সট দেখো। নেক্সট হচ্ছে অবক্ষেপণ বা ডিপোজিশন। আচ্ছা, অবক্ষেপণ আমি এইমাত্র কি বললাম স্যার? অবক্ষেপণ হচ্ছে সেই জিনিসটাই যেটা গ্যাস থেকে সরাসরি কঠিনে পরিণত হবে। গ্যাস থেকে সরাসরি কিসে পরিণত হবে? কঠিনে পরিণত হবে। আচ্ছা, তোমরা দেখেছো মানে কাশ্মীর যদি কেউ যেয়ে থাকো বা কাশ্মীর যাওয়ার প্রয়োজন, স্যার আমরা কি যাবো স্যার, আমরা প্রিপারেশন নিচ্ছি। আরে তোমরা টিভিতে তো দেখেছো, সিনেমায় দেখেছো, কি হয় না পাতার মধ্যে, এরকম পাতার মধ্যে কি থাকে? এরকম বরফ জমে থাকে না, বরফ জমে থাকে। আরে হয় না তুষারপাত টাইপের হতে থাকে না? হ্যাঁ, ফ্রস্ট যাকে বলে, ফ্রস্ট বলা হয় না, ফ্রস্ট। তুষারপাত টাইপের পড়তে থাকে, অনেকে ছবি তুলে ভিডিও করে, হেভি দেখতে লাগে না? তো ওই জিনিসটা কি অতি ঠান্ডার জন্য কি হয় মানে সরাসরি, আরে ওপরে কি আছে? গ্যাস আছে না? আরে ওপরে কি এয়ার আছে না? এয়ারের মধ্যে কি আছে? সমস্ত কিছু আছে, অক্সিজেন আছে, নাইট্রোজেন আছে, সমস্ত গ্যাস আছে। তো আলটিমেট ওপরে কি থাকে? গ্যাসই থাকে না? তো আমাদের উপরে যে H2 মানে যে জল, দেখো আমাদের বাতাসের মধ্যে কি থাকে? আর্দ্রতা থাকে। আচ্ছা সব কিছু বাদ দাও, সব বাদ দাও, আমি বলতে চাইছি যে আমাদের যে উপরে যে এয়ার আছে, এয়ারের মধ্যে তোমরা এটুকু মানো কি মানো না যে জলীয় বাষ্প আছে? স্যার অবশ্যই আছে। জলীয় বাষ্প মানে কি? জল। তো সেটা আলটিমেট তো সে H2O, আলটিমেটটা সে H2O। তো এটা কি আকারে আছে? বাতাসের মধ্যে আছে। তো আমি মেনে নিলাম যে এয়ার মানে কি? গ্যাস। এয়ার মানে কি? এটা তো গ্যাস না? আরে এয়ার মানে কি? আলটিমেট তো গ্যাস। তো সেটা যখন অতিরিক্ত ঠান্ডা হচ্ছে, হ্যাঁ, তখন সেটা কি আকারে পড়ে যাচ্ছে? তখন সেটা সরাসরি কঠিন মানে বরফের আকার, মানে সেটা বরফের আকার ধারণ করছে। এবং বরফের যে তুষারপাতটা হচ্ছে, ফ্রস্ট যেটা পড়ছে, সেটা তো বরফই পড়ছে, আলটিমেট কঠিন অবস্থায় তো পড়ছে। তো দেখবে পাতার গায়ে, তো ছবি দেখাচ্ছি, পাতার গায়ে এরকম জমে থাকে। তো এটা একটা এক্সাম্পল বলতে পারো, ফ্রস্ট, ঠিক আছে? দেখো যেটা বলছিলাম, এখানে ছবিটা দেখো, লক্ষ্য করো, বুঝতে পারবে। এই যে পাতার মধ্যে দেখবে এরকম সাদা 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 রঙের এরকম থাকে না? তো কি হয়, শীতকালে বা অতি ঠান্ডা রাতে বায়ুমণ্ডলে জলীয় বাষ্প ঠান্ডা হয়ে ঘাসের ডগা, গাছের পাতা, জানালা কাছে তরল জলে পরিণত না হয়ে সরাসরি বরফ কুচি বা বরফের আস্তরণে পরিণত হয়। এত ঠান্ডা হয়ে যায় সেটা, ঠিক আছে? মানে সোজা পুরো গ্যাস থেকে ডাইরেক্ট কঠিনে পরিণত হলো। তো মনে রাখবে ফ্রস্ট হচ্ছে একটা এক্সাম্পল, ঠিক আছে? বা তুষারপাত যেটা হয় আর কি, সেটা বলতে পারো অবক্ষেপণ, ডিপোজিশনের এক্সাম্পল। চলো, যেগুলো পড়ালাম সেগুলো থেকে কত প্রশ্ন এসছে তোমরা নিজেরা একবার দেখবে যখন আমি করাবো আজকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। এবার একটা অতি গুরুত্বপূর্ণ টপিক আমি তোমাদের আলোচনা করব, শুনবে ভালো করে, ঠিক আছে? এবার আমরা যেটা পড়ব সেটা হয়ে গেল লিন তাপ। স্যার লিন তাপ কী জিনিস? এটাকে ইংলিশে বলে লেটেন্ট হিট। আচ্ছা ধরো আমি কি করলেন স্যার? আমি একটা পাত্র নিলাম, হ্যাঁ, পাত্রের মধ্যে কি আছে? পাত্রের মধ্যে বাদ দাও, এক মিনিট। ধরো এই পাত্রে জল নেই, কি আছে? বরফ আছে। আরে কোথায় গেল বরফ? ধরো পাত্রের মধ্যে কি আছে? বরফ আছে, আইস, ঠিক আছে? আইস আছে। এই আইসের টেম্পারেচার সাপোজ ধরো আমি বললাম যে -15 ডিগ্রি টেম্পারেচার আছে। কত আছে? -15 ডিগ্রি টেম্পারেচার আছে, ঠিক আছে স্যার? আমি একে কি করলাম না হিট দিলাম। ধরো অন্য কালার দিয়ে দেখায়, আমি ধরো একে কি করলাম, নিচ থেকে হিট দিলাম। হিট দিলে কি হবে স্যার? টেম্পারেচার বাড়বে। ধরো আমার কি হলো না, এই পাত্রে বরফই আছে, সেম পাত্র, আলাদা কিছু নয়, সেম পাত্র, বরফই আছে, আইসই আছে। ধরো টেম্পারেচার হয়ে গেল আমার 0 ডিগ্রি সেন্টিগ্রেড। স্যার কী আছে? এটা এখনও পর্যন্ত বরফই আছে। আরে স্টেট পরিবর্তন হয়েছে? অবস্থার কোনো পরিবর্তন হয়েছে না স্যার? এটাও বরফ ছিল, এটাও বরফ আছে। কি হলো? শুধু টেম্পারেচারে চেঞ্জ হলো, কারণ আমি হিট দিয়েছি যখন, টেম্পারেচার চেঞ্জ হবেই। আমি কি করলাম, একে আবার হিট দিলাম। কি দিলাম স্যার? হিট দিলাম, একে আবার টেম্পারেচার দিলাম, ঠিক আছে? এবার এই যে পাত্রটা ছিল না, সেম পাত্র, কিসে পরিণত হলো না? এটা না জলে পরিণত হয়ে গেছে। কিসে পরিণত হয়ে গেছে?
আর আইস নেই, এটা কিসে পরিণত হয়ে গেছে? জলে পরিণত হয়ে গেছে। আমি কি করলাম, আমি ভাবলাম যে আচ্ছা হিট দিয়েছি তো আমার কি দরকার, এখানে টেম্পারেচার পরিবর্তন দরকার। তার নিশ্চয়ই টেম্পারেচার পরিবর্তন হয়েছে, তাই তো এটা কি হয়ে গেছে, বরফটা গলে জল হয়ে গেছে। তো আমি থার্মোমিটার ডোবালাম, থার্মোমিটার দিয়ে চেক করলাম, দেখলাম যে না, এটা তো 0 ডিগ্রি সেন্টিগ্রেডই আছে। স্যার এখানে ছিল আইস, এখানেও ছিল আইস, এখানে হয়ে গেল এটা লিকুইড, মানে ওয়াটার হয়ে গেল, ওয়াটার। হ্যাঁ, তো লিকুইড হয়ে গেল, কিন্তু আমার টেম্পারেচারে কোনো পরিবর্তন তো ঘটলো না। এখানেও 0 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল, এটাও 0 ডিগ্রি, এটা 0 ডিগ্রি সেন্টিগ্রেডের বরফ ছিল, এটা 0 সেন্টিগ্রেডের জল তৈরি হলো। তো হিটটা গেল কোথায়? ঠিক আছে, এবার আমি কি করলাম না, একে না আমি আবার হিট দিলাম, এই ওয়াটারটাকে আমি কি করলাম, আবার হিট দিলাম। হিট দেওয়ার পরে কি হলো না স্যার, এটা না টেম্পারেচার চেঞ্জ হবে, এটা টেম্পারেচার চেঞ্জ হবে, জলটার টেম্পারেচার চেঞ্জ হবে। ধরো আমি টেম্পারেচার মেপে দেখলাম যে এটা 100 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে গেছে। কত হয়ে গেছে? 100 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে গেছে। ঠিক আছে, জলের টেম্পারেচার হয়ে গেছে, কিন্তু এটা থেকে কোনো বাষ্প নির্গত হচ্ছে না, তরল ফুটছে না, মানে বুদবুদ বুদবুদ করে যেটা ফোটে আর কি, সেটা ফুটছে না। চলো ঠিক আছে, আমি কি করলাম, একে আবার টেম্পারেচার দিলাম, আবার হিট দিলাম। কি দিলাম স্যার? আবার হিট দিলাম, একেও হিট দিয়েছিলাম, একেও হিট দিলাম। এবার হিট দেওয়ার পর একটা জিনিস লক্ষ্য করলাম যে সেম ওয়াটার কী করতে শুরু করলো না, এটা বাষ্প হতে শুরু করলো, ফুটতে শুরু করলো। আরে জল বাষ্প হতে শুরু করলো, কিন্তু আমি ভাবলাম যে নিশ্চয়ই এটা 100 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল, নিশ্চয়ই এখানে টেম্পারেচার বৃদ্ধি পেয়েছে, তাই জলটা ফুটছে। কিন্তু আমি থার্মোমিটার দিয়ে চেক করলাম, সেম টেম্পারেচার আছে, সেম টেম্পারেচার 100 ডিগ্রি সেন্টিগ্রেডই আছে, কিন্তু এটা কি হয়ে গেছে, তখন বাষ্প বেরোতে শুরু করেছে। এবার আমার একটা প্রশ্ন, যে আমি এখানেই হিট দিয়েছিলাম, হ্যাঁ এইটা তো আমি হিট দিয়েছিলাম, তো হিট দেওয়ার পরও আমার এখানে টেম্পারেচার কোনো পরিবর্তন হয়নি, তো হিটটা গেল কোথায়? আরেকটা প্রশ্ন, যে আমি এখানেও হিট দিয়েছিলাম, কিন্তু এখানেও কোনো হিটের পরিবর্তন হয়নি, তাহলে স্যার হিটটা গেল কোথায়? দেখো, এই যে হিটটা গায়েব হয়ে যাচ্ছে না, ভ্যানিশ হয়ে যাচ্ছে না, এই হিটটাকে বলা হয় লেটেন্ট হিট বা বলা হয় লীন তাপ। বলো, বোঝা গেল? তার মানে আমি এখানে একটা জিনিস বুঝলাম, যে আমি যখন এখানে হিট দিচ্ছি, আমার অবস্থার পরিবর্তন করছে, কিন্তু কোনো রকমভাবে আমার টেম্পারেচারে কোনো পরিবর্তন করছে না। তাহলে আমি লীন তাপকে এভাবে সংজ্ঞা দিতে পারি যে লীন তাপ হচ্ছে এমন এক ধরনের তাপ যা পদার্থের উপরে যদি প্রয়োগ করি, শুধু কি করে, বস্তুর অবস্থার পরিবর্তন করে, শুধু বস্তুর অবস্থার পরিবর্তন করে, কিন্তু কোনো রকম কোনো উষ্ণতা তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে, বা আমি এটাও বলতে পারি যে বাইরে থেকে যখন কোনো তাপ আমি দেবো, থার্মোমিটারের তাপমাত্রার কোনো বৃদ্ধি আমি দেখতে পাবো না, শুধু কি হলো, অবস্থার পরিবর্তন হলো, কিন্তু টেম্পারেচারের কোনো পরিবর্তন হবে না। সেইটাকে বলা হয় লীন তাপ। এই লীন কথাটা, লেটেন্ট কথাটার মানে হচ্ছে লুকায়িত, যেটা লুকিয়ে আছে, লুকিয়ে থাকা তাপ। আমার যে এই টেম্পারেচার থেকে এই টেম্পারেচার, কোনো টেম্পারেচার পরিবর্তন হয়েছে না, কিন্তু দেখো অবস্থার পরিবর্তন হয়েছে, এখানে আইস ছিল, এখানে ওয়াটার হয়ে গেছে, অবস্থার পরিবর্তন হয়েছে কি হয়নি? কিন্তু কোনো রকম কোনো টেম্পারেচারের পরিবর্তন হয়নি, মানে এই তাপটা লুকিয়ে আছে, এই লুকানো তাপটাকেই বলে লীন তাপ। আবার রিপিট করছি, লীন তাপ হচ্ছে সেই ধরনের তাপ যা পদার্থের উপর প্রয়োগ করলে পদার্থে শুধুমাত্র অবস্থার পরিবর্তন ঘটে। যেমন দেখো, এখানে সিম্পল জল ছিল, কিন্তু জল ফুটে বাষ্প হয়ে গেল, কিন্তু টেম্পারেচারে কোনো পরিবর্তন হয়নি। তার মানে কি? তার মানে আমার অবস্থার পরিবর্তন ঘটছে, যে জল ফুটে এটা বাষ্প হচ্ছে, কিন্তু কোনো রকমভাবে টেম্পারেচার পরিবর্তন হয়নি, শুধুমাত্র অবস্থার পরিবর্তন ঘটে, সেটাকে বলা হয় লীন তাপ। বলো, বোঝা গেছে কিনা বলো? আমি যদি এখানে আরেকটু ফিল করতে চাই, দরকার নেই যদিও তোমাদের, কিন্তু আমি তোমাদের বলছি, জাস্ট এই পার্টটা যেটা বলছি তোমাদের দরকার নেই, তো আমি ফিল করার চেষ্টা করছি। ধরো এখানে ছিল আইস, হ্যাঁ, এখানে ছিল আইস, আইসের যে মলিকিউলগুলো থাকে কোথাও না কোথাও কাছাকাছি থাকে, কারণ এটা কঠিন। আমি যখন এখানে একটা তাপ প্রয়োগ করছি, সেই তাপটা শুধু কাজ হচ্ছে এই মলিকুলগুলোকে দূরে সরানো, তবেই তো অবস্থার পরিবর্তন হচ্ছে। আচ্ছা বাদ দাও, এগুলো এত ডিটেলসে গেলে পরে দরকার নেই তোমাদের, এগুলো ক্লাস 11-12 লেভেলে চলে যাবে, বাদ দাও। যেটুকু থেকে প্রশ্ন আসে সেটুকু মাথায় রাখো, সব থেকে বেটার হবে। আচ্ছা, এবার একটা কথা বলো, যখন আমার এই বরফটা থেকে আমি কিসে পরিণত করছি, ওয়াটারে, হ্যাঁ, এখানে একটা লীন তাপ ইউজ হচ্ছে, ঠিক আছে স্যার। আবার এক জায়গায় লীন তাপ ইউজ হচ্ছে যে আমি তরল থেকে বাষ্পে পরিণত করছি, এখানে একটা লীন তাপ ইউজ হচ্ছে। তার মানে বলতে পারি যে লীন তাপ প্রধানত দু রকমের হয়।
একটা গলনের জন্য লিনতাপ, যেটা আমার এই কঠিন পদার্থ থেকে তরলে পরিণত হচ্ছে, সেটাকে কি বলেছিলাম? গলন বলেছিলাম। তো একটা গলনের লিনতাপ। আর একটা আমার এই তরল থেকে এই যে বাষ্পে পরিণত হচ্ছে, তরল থেকে বাষ্পকে কী বলেছিলাম? বাষ্পীভবন বলেছিলাম। তো বলতে পারি একটা বাষ্পীভবনের লিনতাপ। তো লিনতাপ মনে রাখবে দু ধরনের হয়, একটা হচ্ছে গলনের লিনতাপ, গলানোর জন্য যে লিনতাপ ইউজ হয়, শুধুমাত্র পদার্থের অবস্থার পরিবর্তন করবে সলিড থেকে লিকুইড করার জন্য, সেটাকে বলবো গলনের লিনতাপ। আরেকটা বাষ্পীভবনের লিনতাপ, এর কাজ শুধুমাত্র তরল থেকে বাষ্পে পরিণত করবে, কোনো টেম্পারেচার চেঞ্জ হবে না। লিনতাপের কথা যেখানেই আসবে জানবে যে কোনো টেম্পারেচারের পরিবর্তন হবে না, শুধু অবস্থার পরিবর্তন হবে। বোঝা গেল? আচ্ছা, আমি এখানে একটা গ্রাফ ড্র করছি, একটু বোঝার চেষ্টা করবে, একদম ইজিলি বোঝাবো, তোমাদের কোনো টেনশন নেই। গ্রাফ মানেই ভয় পেয়ে যাও তোমরা, গ্রাফের কোনো ভয় নেই। দেখো এখানেই করছি, চলো জায়গা নিয়ে এখানে ছোটো করে বানাচ্ছি। ধরো আমি এই যে স্টেটটা আছে, এই স্টেটটার নাম দিলাম এ, এই স্টেটটার নাম দিলাম বি, এই স্টেটটার নাম দিলাম সি, এই স্টেটটার নাম দিলাম ডি, এই স্টেটটার নাম দিলাম ই। আচ্ছা দেখো এবার ধরো এই দিকে আমি কি করছি না, টেম্পারেচার বাড়াচ্ছি। কী করছি? এটা হচ্ছে টেম্পারেচার, ঠিক আছে স্যার? ভালো করে লিখি, এটা হচ্ছে টেম্পারেচার, ঠিক আছে? আর এইদিকে আমি হিট কতটা বাড়ছে সেই দিকে একটু খেয়াল রাখবো। আচ্ছা একটা বলো আমাকে কথা, আমি যখন এ থেকে বিতে যাচ্ছি, স্যার আমার টেম্পারেচার বাড়ছে কি বাড়ছে না? স্যার বাড়ছে স্যার, এখানে -15 ছিল, এখানে 0 ডিগ্রি হয়ে গেছে, তো আমার টেম্পারেচার কিন্তু বাড়ছে। তো আমি বলতে পারি যখন এ থেকে বিতে যাব, এ থেকে বিতে যাব, ধরো এটা এ, আমি এ থেকে ধরো বিতে যাচ্ছি, এখানে আমার টেম্পারেচার বাড়ছে না বাড়ছে না? স্যার টেম্পারেচার বাড়ছে, -15 থেকে 0-তে গেছে। আচ্ছা এখানে স্টেটের কোনো পরিবর্তন হয়েছে না? স্যার এখানেও সলিড ছিল, এখানেও সলিড ছিল, তো বলতে পারি যে এখানে আমার যে স্টেটটা ছিল সেটা হচ্ছে সলিড স্টেট বা কঠিন স্টেট। আচ্ছা বি থেকে যখন সিতে যাচ্ছে, বি থেকে যখন সিতে যাচ্ছে, আমার টেম্পারেচারের পরিবর্তন কি হচ্ছে? না স্যার হচ্ছে না, 0 ডিগ্রি ছিল 0 ডিগ্রিতে আছে। তো আমি বলতে পারি এটাকে এইভাবে ডিনোট করতে পারি যে বি থেকে যখন সিতে যাচ্ছি, আচ্ছা এটা অন্য কালার দিয়ে লিখি নাকি? এক মিনিট, আমি এইটাকে অন্য কালার দিয়ে লিখি, নাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে। এটা সলিড স্টেট। আচ্ছা এবার দেখো বি থেকে যখন আমি সিতে যাচ্ছি, এই বি থেকে সিতে যাওয়ার জন্য টেম্পারেচারের পরিবর্তন হলো না, সেই জন্য আমি কী করলাম? একে স্ট্রেট লাইন দিয়ে প্রকাশ করলাম। স্ট্রেট লাইন, স্ট্রেট লাইন, কোনো পরিবর্তনই হয়নি, কোনো পরিবর্তনই হয়নি। কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করে দেখলাম যে বরফটা গলে জল হয়ে গেছে, তো এটাকে কি বলবো? মেল্টিং, বা বাংলায় যেটাকে বলা হয় কি? গলন। কি বলা হয়? গলন। ঠিক আছে স্যার, সিটাকে এখানে লিখি। এবার দেখো যখন আমি সি থেকে ডিতে যাচ্ছি, স্যার সিতে 0 ডিগ্রি ছিল, এখানে 100 ডিগ্রি হয়ে গেছে, তো স্যার টেম্পারেচারের পরিবর্তন হয়েছে। তো টেম্পারেচার পরিবর্তন হয়েছে মানে এই উপর দিকে যাবে। সি থেকে ডিতে পরিবর্তন হয়েছে কি হয়নি? স্যার হয়েছে, পরিবর্তন হয়েছে। আচ্ছা যখন পরিবর্তন হয় তখন এই স্টেটটা কী ছিল? স্যার স্টেটটা ছিল, দেখো এই স্টেট থেকে এই স্টেটে গেছে, কী স্টেট ছিল? লিকুইড স্টেট ছিল, লিকুইড, তরল স্টেট ছিল, তরল লিখতে পারি আমি, তরল ছিল। আচ্ছা ডি থেকে যখন ইতে গেছে, এই যে ডি থেকে যখন ইতে গেছে, টেম্পারেচারে কোনো পরিবর্তন হয়েছে? স্যার টেম্পারেচারে কোনো পরিবর্তন হয়নি, স্ট্রেট লাইন হবে, স্ট্রেট লাইন হবে, স্ট্রেট লাইন হবে ই। আচ্ছা ডি থেকে যখন ইতে গেল তখন কি হলো? স্যার বাষ্পীভবন হয়ে গেছে, ভেপারাইজেশন। তো লিখতে পারি আমি বাষ্পীভবন বা ভেপারাইজেশন, বাষ্পীভবন। বলো এটুকু সব বুঝতে পেরেছো? আরে একটু তো দিমাগ লাগাও, আমি তো একদম ইজিলি বোঝানোর চেষ্টা করছি তোমাদের। আমি আরেকবার রিপিট করছি, কোনো টেনশন নেই। দেখো আমি সিম্পল একটা জিনিস বললাম যে যখন আমি এ স্টেট থেকে বি স্টেটে গেলাম তখন আমি দেখলাম টেম্পারেচারে পরিবর্তন হয়েছে, বেড়েছে, তো আমি সেই জন্য ওপর দিকে নিয়ে গেলাম লাইনটা। ঠিক আছে, এই অবস্থায় কী ছিল? সলিড ছিল, আইস ছিল, এখানেও আইস ছিল, সলিড স্টেট ছিল, তাই সলিড লিখেছি। আমি যখন বি থেকে সিতে যাচ্ছি, বি থেকে সিতে যাচ্ছি, তখন আমার টেম্পারেচারে পরিবর্তন হয়েছে না? স্যার হয়নি, সেই জন্য এটাকে কী রেখেছি আমি? এক মিনিট, হ্যাঁ। তো আমি বি থেকে যখন সিতে যাচ্ছি আমার টেম্পারেচারের পরিবর্তন হয়নি, সেই জন্য এটা স্ট্রেট লাইন লিখেছি, স্ট্রেট লাইন। এবং এই সময় কী হয়েছে? বরফ গলে জলে পরিণত হয়েছে, তো গলন হয়েছে, তো আমি গলন লিখেছি। ওকে স্যার। স্যার সি থেকে যখন ডিতে যাচ্ছি তখন আমি দেখতে পাচ্ছি টেম্পারেচারে পরিবর্তন হয়েছে, 0 ডিগ্রি থেকে 100 ডিগ্রি হয়েছে। ঠিক আছে, তো দেখো এটির জন্য আমি এই টেম্পারেচারটা উপর দিকে গেছে, বাড়িয়ে দিয়েছি সি থেকে ডিতে। আর তখন দেখো দুটো স্টেটই তরলই আছে, তাই আমি তরল লিখেছি। এবার যখন আমি ডি থেকে ইতে যাচ্ছি আমার টেম্পারেচারে কোনো পরিবর্তন হয়েছে না? স্যার 100 ছিল, 100ই আছে, তো আমি টেম্পারেচার বাড়াইনি, সরল লেখাতে রেখেছি। এবং দেখো জল থেকে বাষ্পে পরিণত হয়েছে, তাই আমি লিখেছি বাষ্পীভবন। বলো এই এটা যে আমি গ্রাফটা করলাম তোমাদের কোথাও কোনো সমস্যা আছে? থাকতেই পারে না, যেভাবে পড়াচ্ছি আমি থাকতেই পারে না প্রবলেম। যদি বুঝতে না পারো আমার কথা শুনে আর দু একবার এটাকে রিপিট করে দেখো, খাতা পেনে ড্রয়িং করে দেখো, তোমাদের কোনো সমস্যা হবে না। এই জায়গাটা একটু বুঝতে হবে তোমাদের, ঠিক আছে? একদম বুঝবো না বললে চলবে না, ঠিক আছে?
চলো আমি এতক্ষণ ধরে যে রামায়ণগুলো বললাম তোমাদের একবার লিখিত আকারে দেখিয়ে দিই, তাহলে আরও ভালো তোমরা বুঝতে পারবে। চলো দেখো, লিনতাপ সম্বন্ধে আমি যে জিনিসগুলো বললাম সেগুলো এখানে লেখা আছে যে লিনতাপ হলো এমন এক ধরনের তাপ যা পদার্থে প্রয়োগ করলে বা পদার্থ থেকে বের করে নিলে বস্তুর অবস্থার পরিবর্তন ঘটে, কিন্তু তার উষ্ণতা বা তাপমাত্রা কোনো পরিবর্তন হয় না। সহজ কথা যদি বলতে হয়, এই তাপ বাইরে থেকে সরবরাহ করা হলেও থার্মোমিটারে তাপমাত্রার কোনো বৃদ্ধি দেখা যায় না। এটি সম্পূর্ণভাবে পদার্থের অণুগুলির বিন্যাস এবং অবস্থা পরিবর্তনের কাজে ব্যয় হয়। লিন কথার অর্থ হচ্ছে লুকিয়ে থাকা। আচ্ছা, তোমাদেরকে যদি প্রশ্ন দেয়, আমার মনে একটা প্রশ্ন তাই জিজ্ঞাসা করছি, যে এমন নিচে তোর 4টে অপশান দিয়ে দিল যে এর মধ্যে কোন তাপটা, কোন শক্তিটা বা কোন তাপটা, কোন ধরনের তাপ পদার্থে যে ছোট ছোট অতি ক্ষুদ্র অণু দিয়ে তৈরি, অতি ক্ষুদ্র কণা দিয়ে তৈরি, সেই কণার মধ্যে গ্যাপিং তৈরি করতে পারে, বা কণার যে অ্যারেঞ্জমেন্ট, সেই অ্যারেঞ্জমেন্টটাকে চেঞ্জ করতে পারে, তাহলে মনে রাখবে লিন তাপ। কারণ এই অ্যারেঞ্জমেন্ট চেঞ্জ হচ্ছে বলেই তো কঠিন থেকে তরল, তরল থেকে গ্যাস হচ্ছে, তাই না? মনে রাখবে। ওকে, চলো নেক্সট দেখো লিন তাপের প্রকারভেদ। আমি বললাম লিন তাপ দু ধরনের হয়, একদম পরিষ্কার বুঝিয়েছি তোমাদের। একটা গলনের লিন তাপ। আচ্ছা, একটা জিনিস তোমাদের বলা হয়নি, দেখো আগে গলনের লিন তাপ জিনিসটা কি না, একক ভরের কোনো কঠিন পদার্থ নির্দিষ্ট উষ্ণতায় তাপ প্রয়োগ করলে তরলে পরিণত হয়, সেই পরিমাণ তাপ, যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে বলে গলনের লিন তাপ। আচ্ছা, একটা জিনিস দেখো, এদিকে লক্ষ্য করো, এটা বলা হয়নি তোমাদের। এই যে আমি তোমাদের কিছুক্ষণ আগে বললাম যে ধরো এই পাত্রে কি আছে স্যার, বরফ আছে, বরফ আছে, বরফ আছে, বরফ আছে, বরফ আছে, আইস আছে। আমি বললাম যে এইখানে কি হয়ে গেল না, লিকুইড হয়ে গেল, লিকুইড হয়ে গেল, লিকুইড হয়ে গেল। ঠিক আছে স্যার, এখানেও ছিল 0°C, এখানেও ছিল 0°C। তো এখানে আমি কি ইউজ করলাম না, আমি এখানে লেটেন্ট হিট ইউজ করলাম, একটা হিট দিলাম, সেই হিটটাকে বলা হয় লেটেন্ট হিট। তার জন্য শুধুমাত্র অবস্থার পরিবর্তন হলো, টেম্পারেচারের পরিবর্তন হলো না। আমি বলতে চাই যে এই যে বরফ থেকে জলে পরিণত হলো, তার জন্য এই লেটেন্ট হিটের পরিমাণ কত, যে কি এমন তাপ দেওয়া হলো যে শুধুমাত্র বরফ থেকে জলে পরিণত হলো, আর কোনো টেম্পারেচার চেঞ্জ হলো না। মনে রাখবে এই ক্ষেত্রে না আলাদা আলাদা লেটেন্ট হিট হয়, আলাদা আলাদা। ঠিক আছে, যেমন বরফের ক্ষেত্রে এই লিন তাপের মানটা হচ্ছে 80 ক্যালোরি পার গ্রাম। মানে 1 গ্রাম বরফকে যদি আমি গলিয়ে জলে পরিণত করতে চাই কোনো রকম টেম্পারেচার চেঞ্জ না করে লিন তাপের মাধ্যমে, তাহলে সেটা মনে রাখবে 80 ক্যালোরি আমাকে তাপ দিতে হবে। আবার বলছি, ধরো এই কিছু পরিমাণ বরফ আছে, এই বরফটাকে মানলাম আমি 1 গ্রাম। কত মানলাম? 1 গ্রাম মানলাম। এই 1 গ্রাম বরফকে যদি আমি তরলে পরিণত করতে চাই কোনো রকম টেম্পারেচার চেঞ্জ না করে, ধরো এটাও 0°C, এটাও 0°C, তো এখানে কী দিতে হবে স্যার? লেটেন্ট হিট দিতে হবে, লিন তাপ দিতে হবে। এই লিন তাপের পরিমাণ কত? মনে রাখবে 80 ক্যালোরি, মনে রাখবে 80 ক্যালোরি। বলো বোঝা গেছে? তার মানে আমি বলতে পারি নিশ্চয়ই এই বরফের মধ্যে বুঝবে, নিশ্চয়ই এই বরফের মধ্যে এই 80 ক্যালোরি তাপের অভাব ছিল, কম ছিল। তাই 80 ক্যালোরি তাপ ওকে যখনই দিলাম তখনই এর স্টেট পরিবর্তন করে দিল। তার মানে কি এর মধ্যে 80 ক্যালোরি তাপ এক্সট্রা আছে। টেম্পারেচার পরিবর্তন হয়েছে সেটা পরের ব্যাপার, কিন্তু 80 ক্যালোরি তাপ এর মধ্যে ছিল না, আমি সেটা দিলাম। দেওয়ার সঙ্গে সঙ্গে এর ভেতরে যে অতি ক্ষুদ্র কণাগুলো দিয়ে তৈরি ছিল, এটা তাদের অ্যারেঞ্জমেন্ট পরিবর্তন করলো, সেই জন্য জলে পরিণত হলো। তো মনে রাখবে বরফের ক্ষেত্রে এর পরিমাণটা হচ্ছে 80 ক্যালোরি পার গ্রাম, মানে 1 গ্রাম বরফের জন্য 80 ক্যালোরি তাপ দরকার। যদি বলি স্যার আমার কাছে 10 গ্রাম আছে, তার জন্য কত তাপ দেবো? তো 10 × 80, 800 ক্যালোরি তাপ দরকার। সিম্পল হিসাব। বলো বোঝা গেছে? আচ্ছা, এখানে যদি বলে না কিলো জুলে করার জন্য, কারণ তাপ আমি এটা ক্যালোরিতে বলছি, যদি বলে যে কিলো জুল পার কেজিতে করার জন্য, সেক্ষেত্রে বরফের জন্য মনে রাখবে 334 কিলো জুল পার কেজি, মানে 1 কেজি বরফের জন্য 334 কিলো জুল তাপের প্রয়োজন হবে। লিন তাপের কথা বলছি, ঠিক আছে? আবার রিপিট করছি, যদি ক্যালোরির কথা বলে তাহলে বলবে 80 ক্যালোরি পার গ্রাম লিন তাপ, 1 গ্রাম বরফের জন্য 80 ক্যালোরি লাগবে। যদি বলে 1 কেজির জন্য কত লাগবে, মনে রাখবে 334 কিলো জুল, কারণ এই যেটা বললাম সেটা হচ্ছে 334 কিলো জুল পার কেজি। যদি বলে 2 কেজি বরফ আছে তাহলে 334 × 2, এত কিলো জুল তাপ লাগবে। বোঝা গেল বরফের জন্য। আচ্ছা, আমি বললাম লিন তাপ দু রকমের, তো একটা গেল গলনের লিন তাপ, যে আমার এই বরফটা গলে জলে পরিণত হচ্ছে। আর একটা বললাম যে জল থেকে বাষ্পে পরিণত হচ্ছে, ওটা বাষ্পীভবনের লিন তাপ। স্যার বাষ্পীভবনের লিন তাপ কত? চলো আমি নেক্সট স্লাইডে বলে দিচ্ছি। দেখো, ধরো আমার এখানে জল আছে, এই জলটার টেম্পারেচার আমি যখন হিট দিলাম কত আছে? 100°C। এ ফুটে বাষ্পে পরিণত হচ্ছে না। যখন আমি টেম্পারেচার আরও দিলাম, টেম্পারেচার আরও দেওয়ার পরে এ কী হলো, এই জলটা ফুটে বাষ্পে পরিণত হতে শুরু করলো, বাষ্পে পরিণত শুরু করলো। এখনও এর টেম্পারেচার আছে 100°C।
তো একে কতটা লেটেন্ট হিট দিয়েছি আমি যে ফুটে বাষ্পে পরিণত হলো? হ্যাঁ, মনে রাখবে 537 ক্যালোরি পার গ্রাম, 537 ক্যালোরি পার গ্রাম, মানে 1 গ্রাম জলের জন্য 537 ক্যালোরি তাপ লাগবে। কিন্তু মনে রাখবে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 1 গ্রাম জল, মানে 1 গ্রাম জল মানে ভেবো না 20 ডিগ্রি সেন্টিগ্রেডের জল নিয়ে চলে, না, 100 ডিগ্রি সেন্টিগ্রেডেরই 1 গ্রাম জল হতে হবে। এই 100 ডিগ্রি সেন্টিগ্রেডের 1 গ্রাম জলকে একই উষ্ণতায় জলীয় বাষ্পে পরিণত করতে 537 ক্যালোরি তাপ শোষিত হবে, মানে 537 ক্যালোরি তাপ এ শোষণ করবে, জলটা শোষণ করবে, তবে গিয়ে এ বাষ্পে পরিণত হবে। কিন্তু মনে রাখবে 537 ক্যালোরি তাপ আমি তখনই দিতে পারবো যখন টেম্পারেচার হবে 100 ডিগ্রি সেন্টিগ্রেড, তার নিচে হওয়া যাবে না। ঠিক আছে, একটা জিনিস লক্ষ্য করবে, ধরো তোমার হাত আছে, এই হাতের মধ্যে, জাস্ট বলছি এটা পরীক্ষায় আসবে না, হাতের মধ্যে ধরো তোমার কাছে গরম জল পড়ে গেল, হট ওয়াটার, বলো জ্বালা করবে কি করবে না? ধরো 100 ডিগ্রি সেন্টিগ্রেড জল আছে, স্যার জ্বালা তো অবশ্যই করবে, খুব জ্বালা করবে। কিন্তু আমি যদি এখানে ভেপার দিয়ে দিই, সেই ভেপারটার টেম্পারেচার যদি 100 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, তোমার হাতটা ঝলসে যাবে, তীব্র জ্বালা পোড়া করবে, মানে হট ওয়াটার গরম জল পড়ার যে জ্বালা তার থেকে বেশি জ্বালা করবে যদি তোমার হাতে ভেপার লাগে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। কারণ কি? কারণ এর মধ্যে আরও 537 ক্যালোরি তাপ লুকায়িত অবস্থায় আছে, তবেই তো সেটা জল থেকে বাষ্পে পরিণত হয়েছে। এর মধ্যে এক্সট্রা 537 ক্যালোরি তাপ থাকে, তার জন্যে এ হাতে পড়ে গেলে একদম সেই জায়গাটাকে শেষ করে দেবে। দুটোই 100 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, এটাও, কিন্তু এর মধ্যে 537 ক্যালোরি এক্সট্রা আছে, বোঝা গেল? তবেই সেটা বাষ্পে পরিণত হয়েছে। আচ্ছা, যদি কিলোজুলের কথা বলে তাহলে মনে রাখবে 2260 কিলোজুল পার কেজি, মানে 1 কেজি 100 ডিগ্রি সেন্টিগ্রেডে ধরো 1 কেজি জল আছে, তাকে যদি বাষ্পে পরিণত করতে চাই তাহলে 2260 কিলোজুল আমাকে তাপ প্রয়োগ করতে হবে। এটা লিন তাপ, এটা হচ্ছে লিন তাপ, বোঝা গেল? কিন্তু আবারও রিপিট করছি, একে বাষ্পে পরিণত করার জন্য আমি 537 ক্যালোরি তাপ দিই আর 2260 কিলোজুল তাপ দিই, আমাকে জলটা কিন্তু 100 ডিগ্রি সেন্টিগ্রেডে থাকতে হবে, তবে গিয়ে হবে কিন্তু। ঠিক আছে, চলো দেখো, এবার আমি আসছি আবার পদার্থের অবস্থার পরিবর্তন 2 প্রকার। আমি বললাম গলনের লিন তাপ, যেটা একক ভরের কোনো কঠিন পদার্থে পড়ে নেবে, যেগুলো বললাম সেগুলি লেখা আছে। 0 ডিগ্রি সেন্টিগ্রেড শুধু 1 গ্রাম বরফকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড শুধু জলে পরিণত করতে ঠিক 80 ক্যালোরি তাপ বাইরে থেকে দিতে হয়, সুতরাং বরফ গলনের লিন তাপ হচ্ছে 80 ক্যালোরি পার গ্রাম। আবার এর অর্থ কি দিয়েছে না, 0 ডিগ্রি সেন্টিগ্রেডের জল অপেক্ষা 0 ডিগ্রি সেন্টিগ্রেডের বরফ এই অতিরিক্ত 80 ক্যালোরি তাপ কম থাকে, তাই একই তাপমাত্রা থাকা সত্ত্বেও বরফ জলের চেয়ে বেশি ঠান্ডা অনুভূত হয়। তার কারণটা কি বোঝা গেল? ধরো এটা হচ্ছে বরফ, এই বরফটা ধরো 0 ডিগ্রি সেন্টিগ্রেড, হ্যাঁ, আর ধরো জল, এই জলটাও ধরো 0 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু এই জলটার মধ্যে 80 ক্যালোরি তো এক্সট্রা আছে, সেটা তো এর মধ্যে নেই, সেই জন্য বরফ 0 ডিগ্রি সেন্টিগ্রেড, জলও 0 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু বরফটাকে বেশি ঠান্ডা মনে হয়, কারণ এই 80 ক্যালোরি এই বরফের মধ্যে থাকে না, সেই জন্য বেশি ঠান্ডা মনে হয়। ঠিক আছে, চলো নেক্সট দেখো, নেক্সট হচ্ছে বাষ্পীভবনের লিন তাপ। এটাই তোমাদের আলোচনা করলাম যে একক ভরের কোনো তরল পদার্থ এগুলো পড়ে নেবে। ঠিক আছে, আমি মেন যেটা জিনিস, 100 ডিগ্রি সেন্টিগ্রেড শুধু 1 গ্রাম জলকে একই উষ্ণতা জলীয় বাষ্পে পরিণত করতে 537 ক্যালোরি তাপ শোষিত হয়, অর্থাৎ জলের বাষ্পীভবনের লিন তাপ হচ্ছে 537 ক্যালোরি পার গ্রাম। এর অর্থ কি, 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলীয় বাষ্প একই উষ্ণতায় ফুটন্ত জলের চেয়ে অনেক বেশি তীব্র জ্বালা বা আঘাত সৃষ্টি করে, কারণ বাষ্পে অতিরিক্ত লিন তাপ লুকায়িত অবস্থায় থাকে, লুকিয়ে থাকে। চলো, এটা হচ্ছে লিন তাপের সেই গ্রাফ যেটা আমি তোমাদের বোঝালাম, যে এখান থেকে এখানে টেম্পারেচারের পরিবর্তন, এখান থেকে এখানে টেম্পারেচারের পরিবর্তন হচ্ছে, এখানে কোনো পরিবর্তন হচ্ছে না, এখানে আবার পরিবর্তন হচ্ছে, এখানে পরিবর্তন হচ্ছে না, যেটা তোমাদের বোঝালাম আমি, সেই জিনিসটা এখানে লেখা আছে। ঠিক আছে, চলো নেক্সট আমরা যে টপিকটা পড়বো অতি গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রচুর প্রশ্ন আসে, সেই টপিকটার নাম হচ্ছে বাষ্পায়ন। ঠিক আছে, কিন্তু একটা কথা বলি, বাষ্পায়নটা আজকে আমি স্টার্ট করবো না, কারণ এমনি ক্লাসটা বড় হয়ে গেছে, কারণ এটা আমি শুরু করলে আজকে শেষ করতে পারবো না, কারণ বাষ্পায়নের সঙ্গে সঙ্গে অনেক টপিক আছে, সেই টপিকগুলো এর সাথেই কমপ্লিট করতে হবে। ঠিক আছে, আর এর সাথে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করতে হবে। তো আমি নেক্সট ডে, কারণ বাষ্পায়ন পড়ার আগে না এখানে কিছু জিনিস আছে, তোমাদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক এই ব্যাপারগুলোকে জানতে হবে। ঠিক আছে, নাহলে পারবে না। তো আমি নেক্সট দিন তোমাদের পুরো চ্যাপ্টার কমপ্লিট করে দেবো উইথ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত তোমরা কী করবে দেখো, নেক্সট দিন কমপ্লিট করার পর তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, অনেক প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে, আমি তোমাদের জন্য সেট করে রেখেছি সব, অনেক প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে, তোমাদের আমি সব করাবো এগুলো। ঠিক আছে, সব করাবো এগুলো। তো
নেক্সট দিনের জন্য আমি নেক্সট দিন বললাম তোমাদের পুরো ক্লাস এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কমপ্লিট করবো। বাসপায়নটা আজকে কমপ্লিট মানে হবে না, অনেক কিছু টপিক আছে, ঠিক আছে। তো তোমরা কি করো, ফার্স্ট যে ক্লাসটা করিয়েছি এবং সেকেন্ড যে ক্লাসটা করিয়েছি এই দুটো ক্লাসকে খুব ভালো করে তোমরা রিভিশন করো, তবে থার্ডের ক্লাসটা খুব ভালো করে বুঝতে পারবে, তোমাদের ম্যাটার চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। আর বারবার বলছি খাতাতে নোট বানানোর চেষ্টা করো, খাতায় নোট বানানোর চেষ্টা করো, পরীক্ষার সময় রিভিশনের সময় তোমরা খুব হেল্প পাবে। আর প্রতিদিনের ক্লাস প্রতিদিন কমপ্লিট করো, এটা নয় যে আজকের ক্লাস তোমরা ফেলে রেখে দিলে দুদিন পরে কমপ্লিট করলে বা পরে করে নেবো, এই জিনিসটা করবে না, ঠিক আছে। আর বলো ক্লাস কেমন লাগছে তোমাদের, অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও তোমাদের ক্লাস কেমন লাগছে, কীরকম ফিল করছো ক্লাসে, ঠিকঠাক বোঝাতে পারছি কি না, অতি অবশ্যই কমেন্ট করবে, যদি ভালো লাগে একটু শেয়ার করে দেবে, লাইক করবে, বাস আর কি। আর তোমাদের জানিয়ে রাখি যে আমাদের কমপ্লিট সায়েন্সের ফাউন্ডেশন ব্যাচ স্টার্ট হয়ে গেছে, যদি কেউ চাও অ্যাডমিশন নিতে পারো। এখানে A to Z সমস্ত কিছু করানো হবে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, মক টেস্ট, থিওরি, এভরিথিং, মানে এই ব্যাচের বাইরে তোমাদেরকে আর সিঙ্গেল কোনো কিছু ফলো করতে হবে না। এই ব্যাচের প্রাইস আছে অনলি 599, ঠিক আছে। আর আমাদের ফুল ব্যাচ যদি নাও 899 টাকা প্রাইস আছে, 899 টাকায় ফুল ব্যাচ নিলে তোমাদের এই ব্যাচটা সায়েন্সের ফাউন্ডেশন ব্যাচ নেওয়ার প্রয়োজন নেই, এখানেই তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে। প্রিভিয়াস ইয়ারের সমস্ত PDF অ্যাভেলেবেল আছে, সায়েন্সের বলো ম্যাথের বলো, চাইলে নিতে পারো। নেওয়ার জন্য তোমরা সিম্পল এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, এই নাম্বারে সিম্পল তোমরা হোয়াটসঅ্যাপ করবে যেটা নিতে চাও। কোর্স নিতে চাইলে সেটা বলবে, এখানে QR কোড দেওয়া হবে, QR কোডে পেমেন্ট করে স্ক্রিনশট দেবে। যদি প্রিভিয়াস ইয়ার নোট চাও সেটাও বলবে, স্ক্রিনশট করে জাস্ট পেমেন্ট করে একটা স্ক্রিনশট দেবে, তোমাদেরকে হোয়াটসঅ্যাপে সেন্ড করে দেওয়া হবে। আর কোর্স চাইলে কোর্সে অ্যাড করে দেওয়া হবে। আদারওয়াইজ আমাদের এক্সাম গ্র্যাভিটি অ্যাপ্লিকেশন ইনস্টল করে তোমরা পেড কোর্সে গিয়ে ডাইরেক্ট কোর্স নিয়ে নিতে পারো, ওকে। আর যদি কোথাও কোনো রকম কোনো ডাউট থাকে অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বা কল করে জানিও। আর অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকবে সব কিছু নতুন আপডেট পাওয়ার জন্য। চলো পরে ক্লাসে আবার দেখা হচ্ছে, আজকের মতো এই পর্যন্তই, থ্যাংক ইউ।